স্বাগত দীপ্ত বাণিজ্য সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের ঊর্ধ্বমুখীর মধ্যে দিয়ে চলছে সপ্তাহের প্রথম কর্মদিবসের লেনদেন। প্রথম ১.৫ ঘন্টায় সূচক বেড়েছে ১৫ পয়েন্ট। এখন পর্যন্ত ১৭৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৪টির, আর অপরিবর্তিত আছে ৮৯টি কোম্পানির শেয়ারের দাম। প্রথম ১.৫ ঘন্টায় হাত বদল হয়েছে ১৮২ কোটি টাকার শেয়ার। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে লেনদেন হয়েছিল ৩৬৮ কোটি টাকা। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ লেনদেনের সূচক ঊর্ধ্বমুখী। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে আমাদের সাথে রয়েছেন শাহরিয়ার ইমন। চলে যাচ্ছি তার কাছে। ইমন, কি কারণে দেশের প্রধান পুঁজিবাজারে লেনদেনের সূচক আজ ঊর্ধ্বমুখী আমাদের জানাবেন। হ্যাঁ আসিফ, আপনি জানেন যে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আর চলতি যে নতুন বছরের কিন্তু প্রথম লেনদেন হয়েছিল বৃহস্পতিবার, এবং তারপরে কিন্তু আজকে আপনার দ্বিতীয় লেনদেন হচ্ছে আপনার। তবে সপ্তাহের প্রথম কার্যদিবসে যেটি আপনি বলছিলেন যে লেনদেনের যে তেজিভাব দেখা যাচ্ছে, ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে, এর মূল কারণটা কি? যেটা ব্রোকারেজ হাউস বা বিশ্লেষক তারা বলছেন যে আসলে বিনিয়োগকারীদের বাজারের প্রতি আসলে ধীরে ধীরে আস্থার জায়গাটা তৈরি হচ্ছে, সে কারণেই কিন্তু বাজারে আপনার সূচক এবং লেনদেনে একটি তেজিভাব দেখা যাচ্ছে। আর আমরা যদি এখন প্রথম ২ ঘন্টায় আসলে লেনদেন পরিস্থিতি একটু দেখি, সেটাতে দেখবো যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইএক্স সূচক আপনার এখন পর্যন্ত ২৮ পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করছে ৪,৯৩৮ পয়েন্টে। এছাড়া যদি আমরা লেনদেনের ক্ষেত্রে দেখি যে যে সমস্ত কোম্পানিগুলো লেনদেন হচ্ছে সেগুলোর ভিতরে আমরা দেখছি ১৯৪টির দাম বেড়েছে, দাম কমেছে ১০৩টি, দামের কোনো তারতম্য ঘটেনি ৮৪টি কোম্পানি শেয়ারের ক্ষেত্রে, এবং একই সাথে প্রথম ২ ঘন্টায় লেনদেন হয়েছে প্রায় ২০৬ কোটি টাকা। এই হচ্ছে বাজারের মোটামুটি চিত্র। আর বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আসলে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছে ডিএসটি ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব সাইফুল ইসলাম। আমরা তার কাছ থেকে বিস্তারিত জেনে আসবো। জনাব সাইফুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে। আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে বাজারে আমরা দেখছি যে নতুন বছরের প্রথম দিন থেকে একটি তেজিভাব লক্ষ্য করা যাচ্ছে, আজও সেই ধারা অব্যাহত রয়েছে। মূল কি কারণ? দুটো কারণ। একটা হচ্ছে যে আপনার ধরেন ইলেকশনের ব্যাপারে আমাদের যেই অনিশ্চয়তা ছিল ইলেকশন বা রাজনীতির ব্যাপারে, সেটা মোটামুটিভাবে ক্লিয়ার। এখন আমরা ইলেকশনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা বলে আসছি যে যত ইলেকশনের দিকে আমরা আগাবো ততই মার্কেটে মোটামুটিভাবে একটা আপনার স্থিরতা ফিরে আসবে। যে এতদিন পর্যন্ত যেই আনসার্টেনিটিসগুলি ছিল এগুলি মোটামুটি রিমুভ। আমরা এখন মানে উই আর মোরাললেস শিওর দ্যাট উইল হ্যাভ এ পলিটিক্যাল গভর্নমেন্ট ইন দ্য নেক্সট 1.5 months। সেটা হচ্ছে মোর ক্যাটালিস্ট। তাছাড়া যেটা হচ্ছে যে আপনার জানেন যে ইয়ার এন্ড হয়েছে, এখন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলি তাদের যদিও অনেক সমস্যা ছিল, বাট তারপরেও কিছু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হ্যাভ ডান ভেরি ওয়েল এক্সপেকটেশন অনুযায়ী আর কি। সেটা সাধারণত যেটা হয় যে 30 ডিসেম্বর যখন ক্লোজিং হয় তখন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে একটা আমরা মোমেন্টাম দেখি বা একটা কনফিডেন্স দেখি। আর এছাড়া ধরেন মার্কেট তো আনএক্সপেক্টেডলি অনেক নিচে চলে গিয়েছিল, তো সেখান থেকে মার্কেট আমরা যেটা বলছি যে এটা একটা রিভাইভাল স্টেজ দিয়ে বা ফেজ দিয়ে আমরা যাচ্ছি, যে সেটা যেটা হচ্ছে সেটা দ্যাট ওয়াজ এক্সপেক্টেড। এটা আচ্ছা, এখানে একটি বিষয় আমরা লক্ষ্য করছিলাম যে আমরা কিন্তু আপনার দেখছি যে রিসেন্টলি যে বাজারের লেনদেন ভলিউমটি সেটি কিন্তু ৫০০ কোটি টাকার নিচে নেমে গেছে, এবং আপনার মোট যে আপনার ডিএসইএক্স সূচক, আপনার যেটি ডিএসসির প্রধান সূচক, সেটিও দেখছি যে ৫,০০০ পয়েন্টের নিচে অবস্থান করছে এখনও। তো এখানে আপনার একটা জিনিস বলা হচ্ছে যে আপনার বাজারে বিদেশি বিনিয়োগকারী কিংবা দেশি বিনিয়োগকারী প্রত্যেকেই আসলে অনেকেই দেখা যাচ্ছে যে বিনিয়োগকারীরা বাজারে নেই, তো তাদের ফেরানোর কোনো উদ্যোগ আছে কিনা? জি অবশ্যই। এখন বাজারে বিনিয়োগকারী ফিরে আনার জন্য উপায় একটাই, সেটা হচ্ছে আপনাকে রিটার্ন এনশিওর করতে হবে। হ্যাঁ, যে সেটা হচ্ছে ইন টার্মস অফ ডিভিডেন্ড বা পে আউট রেশিওটা আপনার একটু হাই করতে হবে, এবং তাছাড়া আপনার গভর্নেন্সটা এনশিওর করতে হবে যে আপনি যখনই বিদেশি বিনিয়োগকারী বলবেন তখন এটার কোনো অল্টারনেটিভ নেই। গভর্নেন্স, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, এই তিনটা জিনিস আমাদেরকে ডেভেলপ করতে হবে, উত্তরোত্তর উন্নয়নের দিকে যেতে হবে, এবং সেম গোস ফর দ্য লোকাল ইনভেস্টার্স অলসো। আমাদের কোয়ালিটি অফ স্টকস বাড়াতে হবে। আর সবশেষ আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে নতুন বছরে আসলে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ সিদ্ধান্ত কিভাবে নেবেন, আপনার পরামর্শ? আমরা গত বছর কয়েকটা প্রেসিডেন্সির মধ্যে দিয়ে গিয়েছি যেগুলি আপনার কখনো আগে দেখিনি। সেটা হচ্ছে যে ধরুন 5টা ব্যাংকের বেল আউট বা মার্জার যেটাই বলি, 9টা আপনার আর্থিক প্রতিষ্ঠানে অবসায়ন হবে। এই যে এটা হচ্ছে একটা সিগন্যাল। এখন এটা
ধরেই এটাকে বেসিস করেই বিনিয়োগকারীরা ওনাদের যে ভবিষ্যৎ পোর্টফোলিও পরিকল্পনা সেটা ওইভাবেই স্ট্রাকচার করবে আমরা আশা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ সময় দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। আসিফ, আসলে যেমনটি শুনছিলাম যে আপনার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন রয়েছে। আমরা প্রথম 2 ঘন্টার মাঝে লেনদেনে রয়েছি। আমরা লেনদেন চিত্র একটি দেখছিলাম যে এখন পর্যন্ত আপনার প্রায় 200 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। আরও যেহেতু আপনার 2.5 ঘন্টা লেনদেন বাকি রয়েছে এবং 2.5 ঘন্টা পরেই বোঝা যাবে যে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের পরিমাণ কি হয় এবং একই সাথে যে সূচক ডিএসইএক্স সূচক সেই সূচকের পরিমাণ কততে এসে থাকে। তো আসিফ, আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে। ইমন, আপনাকে ধন্যবাদ। এদিকে শীতের প্রভাবে বেড়েছে গরম কাপড়ের বেচাকেনা। ব্যবসা বাণিজ্যে শীতের প্রভাব সম্পর্কে জানাতে ঠাকুরগাঁও থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। হিমেল, শীতের কাপড়ের দাম এবং চাহিদা কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন আমাদের জানান। আসিফ, বেলা গড়িয়ে দুপুর হলেও ঠাকুরগাঁয়ে কিন্তু এখন পর্যন্ত সূর্য দেখা মেলেনি। আমি বেশ আজকে লক্ষ্য করেছি কুয়াশার পরিমাণটা কম থাকলেও আজকে কিন্তু শীতল বাতাসের পরিমাণটা ঠাকুরগাঁয়ে অনেকটা বেশি। এতে করে বিগত কয়েকদিনের তুলনায় কিন্তু আজ ঠাকুরগাঁয়ে শীত অনুভূত হচ্ছে অনেক বেশি। বিশেষ করে ছিন্নমূল যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের জন্য বেশ কষ্টকর হয়ে দাঁড়িয়েছে শীত নিবারণ করা। মোটা কাপড় ছাড়া কোনো রূপেই এখানে শীত নিবারণ করা যাচ্ছে না। এতে করে ঠাকুরগাঁয়ের যে আসলে বিশেষ করে পুরাতন কাপড়ের বাজারগুলো, ঠাকুরগাঁয়ে মোটামুটি 2টো পুরাতন কাপড়ের বড় বড় বাজার রয়েছে। একটি হলো ঠাকুরগাঁও বড় মাঠের পূর্ব পাশে, আরেকটি হলো ঠাকুরগাঁও রোড বাজার এলাকাতে। এই 2 জায়গাতে আমি গেছি। কিছুক্ষণ আগে আমি ঠাকুরগাঁও রোড বাজার এলাকা থেকে ঘুরে এসেছি। এখন আমি ঠাকুরগাঁয়ের পূর্ব প্রান্তে যে অবস্থিত পুরাতন কাপড়ের মার্কেটটি এখানে দাঁড়িয়ে আছি। আমি লক্ষ্য করেছি এই শীত বাড়ার কারণে এই পুরাতন কাপড়ের দোকানগুলোতে বিশেষ করে গরিব ছিন্নমূল নিম্নবিত্ত আয়ের মানুষেরা এখানে ভিড় জমাচ্ছে। কাপড় কেনা বাচ্চাটা অনেকটা বেড়েছে। বিগত কয়েকদিনের তুলনায় শীতের কাপড়ের দামটা কিছুটা এখানে বাড়তে দেখেছি আমি। তবুও স্বস্তির খবর হচ্ছে যে এই সকল পুরাতন কাপড়ের বাজারগুলো থেকে গরিবেরা কিছুটা হলেও কম দামে কাপড় কিনতে পারছে। সবচেয়ে বড় সমস্যাটা হয়েছে যে শীত নিবারণের যে লেপ তোষকের দোকানগুলো, সেই দোকানগুলোতে লেপের দাম এই 1.5 মাসে অনেকটাই বেড়েছে। আমি লক্ষ্য করেছি কিছুদিন আগেও, এই মাসখানিক আগেও যে দাম ছিল লেপ তোষকের, অর্থাৎ 1600 থেকে 1800 টাকার মধ্যে একটি লেপ বানানো সম্ভব হতো, সেখানে এখন সেই লেপ বানাতে গেলে 1800 থেকে 2200 টাকা পর্যন্ত খরচ পড়ছে। আপনি জানেন যে আসলে আমাদের উত্তরাঞ্চলে সরকারিভাবেও শীতের কম্বল বিতরণ করা হয় এবং ব্যক্তি উদ্যোগেও বিভিন্ন প্রান্তে আমি লক্ষ্য করেছি কম্বল বিতরণের প্রচলনটা রয়ে গেছে। তবে সেই চিকন পাতলা কম্বল দিয়ে কিন্তু ঠাকুরগাঁও এলাকাতে শীত নিবারণটা এতটা সহজ হচ্ছে না। এখানে প্রয়োজন মোটা লেপ এই শীত নিবারণের জন্য। তবে এখানে সাধারণ মানুষেরা সে সকল মোটা লেপ সেভাবে কিনতে হিমশিম খাচ্ছে। আমি বেশ কয়েকজন দিনমজুরের সাথে কথা বলেছি। তারা জানিয়েছে এই শীতের কারণে তারা কাজ করতে বেরোতে পারছে না। আর্থিক অসচ্ছলতায় তারা শীতের কাপড় সেভাবে কিনতে পারছে না। সেজন্য তারা দাবি জানিয়েছে যে যেভাবেই হোক আসলে ঠাকুরগাঁয়ের এই প্রত্যন্ত এলাকাগুলোতে যদি কোনো রূপে মোটা শীতের লেপ ব্যবস্থা করা যেত সেটা তাদের জন্য বেশ ভালো হতো। আমি বেশ কয়েকটা লেপ তোষকের দোকানের সাথে কথা বলেছি। তারা জানিয়েছে যে আসলে এই শীত আসার সাথে সাথে প্রতিবারেই এই তুলার দাম বেড়ে যাওয়ার কারণে তাদের এই লেপ বানানোর খরচাটা বেড়ে গেছে। আসিফ। জি হিমেল, আপনাকে ধন্যবাদ। পটুয়াখালীতে মহিষের লড়াই দেখতে হাজারো মানুষের ভিড়। খুব ভোরে লড়াইয়ের জন্য কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে হাজির করা হয় বিশাল দেহের 2টি বলি মহিষ। এলাকায় যুব সমাজ এই লড়াইয়ের আয়োজন করে। মহিষের লড়াই দেখতে দূর দূরান্ত থেকে হাজির হন উৎসুক জনতা। তবে প্রাণী কল্যাণ আইন অনুযায়ী কোনো প্রাণীকে লড়াই করার জন্য উত্ত্যক্ত বা প্ররোচনা করার বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা থাকায় মহিষ লড়াই বন্ধ ঘোষণা করে প্রশাসন। কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার ইয়াসিন সাদিক জানান, লড়াই প্রাণীর প্রতি নিষ্ঠুরতা হিসেবে গণ্য হয়, তাই লড়াইটি বন্ধ করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। 25 বছর ধরে খেজুরের রস থেকে পাটালি গুড় তৈরি করছেন যশোরের সীমান্তবর্তী গ্রাম শার্শার
কামাল হোসেন। তার তৈরি নলেন গুড় যাচ্ছে আমেরিকা, মালয়েশিয়া, ইতালি, সিঙ্গাপুর, ভারত সহ বিভিন্ন দেশে। শুধু কামাল নয়, গুড় তৈরি করছেন গ্রামের আরও প্রায় 200 গাছি। আঞ্চলিক প্রবাদে আছে যশোরের যশ খেজুরের রস। শীত যেন যশোরের খেজুরের রস ছাড়া পূর্ণতাই পায় না। শীত নামার সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন গ্রামে খেজুরের রস ও গুড়ের নানা পিঠা, পায়েস সহ নানা সুস্বাদু খাবার বানানোর ধুম পড়ে। খেজুরের রসের খাঁটি পাটালি গুড়ের জন্য বিখ্যাত যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের জিরানগাছা গ্রাম। দূর দূরান্ত থেকে গুড়ের জন্য অনেকেই ছুটে আসেন এই গ্রামে। দীর্ঘদিন ধরে পাটালি গুড় তৈরি করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন এই গ্রামের কামাল হোসেন। তার তৈরি গুড় যাচ্ছে বিদেশেও। বিভিন্ন দেশে যায়, ব্যাপারীরা এসে নিয়ে যায়, নিয়ে বিভিন্ন দেশে পাঠায়, আমেরিকায় যায়, মালয়েশিয়ায় যায়, বিভিন্ন দেশে যায়, দেশও ইন্ডিয়ায় যায়, দেশের লোকও নেয়, গ্রামের লোকও নেয়। তার মতো আরও প্রায় 200 গাছির শীত মৌসুমে আয়ের উৎস এই গুড়। কড়াই রস ধরে, এই কড়াই 10 ভাঁড় রস ধরে। আমাদের এই রসে কোনো ভেজাল নেই। আমাদের 50-60টি গাছ আছে, আমরা প্রত্যেকদিন 20-30টি করে গাছ কাটি। কৃষি বিভাগের পক্ষ থেকে খেজুর গাছ থেকে নিরাপদে রস সংগ্রহের নানা পরামর্শ দেওয়া হয় গাছিদের। 95,076টি খেজুরের গাছ রয়েছে, এর মধ্যে 36,078টি গাছ থেকে রস আহরণযোগ্য। আমাদের গাছি ভাইয়েরা ইতোমধ্যে খেজুরের রস সংগ্রহ করা শুরু করেছেন। এবছর প্রায় 397 মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে এবং আমরা গাছি ভাইদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। এবছর যশোরের গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 397 মেট্রিক টন। দীপ্ত, বার্তা কক্ষ। এবার জ্বালানি তেলের দাম প্রসঙ্গ। আন্তর্জাতিক বাজারে আজ তেলের দাম ওঠানামা করছে। যুক্তরাষ্ট্রের বাজারে আজ প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে $57.32। ওপেকভুক্ত দেশগুলোর জ্বালানি তেল অর্থাৎ ওপেক বাস্কেটে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে $61.22। আর দুবাইতে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের জন্য গুনতে হচ্ছে $62। এদিকে ইন্ডিয়ান বাস্কেটে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম রয়েছে $61.78। এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদ। এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।